আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে মোহনগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশারফ হোসেন, সহকারী শিক্ষক, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার আজকের উপস্থাপনা সসীম ধারা, অধ্যায় 13। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাত্যহিক জীবনে ক্রম বহুল প্রচলিত একটি শব্দ। যেমন একটি দোকানের ভোগ্যপণ্য সাজাতে, নাটক ও অনুষ্ঠানের ঘটনাবলী সাজাতে ক্রমের ধারণা ব্যবহৃত হয়। আবার অনেক কাজ সহজে ও সুন্দরভাবে সম্পাদন করতে আমরা বড় হতে ছোট, আবার শিশু হতে বৃদ্ধ, হালকা হতে ভারী ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রম ব্যবহার করি। এই ক্রমের ধারণা হতেই বিভিন্ন প্রকার গাণিতিক ধারার উদ্ভব হয়েছে। এ অধ্যায়ে অনুক্রম ও ধারার মধ্যে সম্পর্ক, মানে কী সম্পর্ক, এ সংক্রান্ত বিষয়ে বা বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। অধ্যায় 13। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি বাস গাড়ি নেত্রকোনা থেকে মোহনগঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। প্রথমেই আছে যে মোহনগঞ্জ পৌঁছতে 10 কিলোমিটার, 8 কিলোমিটার, 6 কিলোমিটার, 4 কিলোমিটার, এইভাবে 2 কিলোমিটার, এইভাবেই সে অগ্রসর হচ্ছে। কিলোমিটার পৃষ্ঠে উল্লেখিত সংখ্যা, যেমন 10, 8, 6, 4, 2 এর মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান রয়েছে? সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে ক্রমশই হ্রাস পাচ্ছে। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। নির্দিষ্ট নিয়মে গঠিত অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দিয়ে বা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন 2, 4, 6, 8, 10, এটি একটি ধারা। আমি দেখাতে পারি যে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, এটি একটি ধারা। এখন প্রশ্ন হলো যে এই ধারায় কয়টি পদ রয়েছে? নিশ্চয়ই তোমরা বলবে যে এখানে 5টি পদ রয়েছে। আচ্ছা, তাহলে পদ সংখ্যা যদি নির্ধারিত থাকে বা নির্দিষ্ট থাকে, তখন আমরা তাকে সসীম ধারা বা শান্ত ধারা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সসীম ধারা তোমরা জানোই যে সসীম কথাটার অর্থ হলো যেটা মেপে বা গণনা করে শেষ করা যায়। আর অসীম জানো তোমরা, যা গণনা করে শেষ করা যায় না। তো আমাদের আজকের আলোচনাটা মূলত সসীম ধারা। সসীম ধারার মধ্যে আবার 2টি ভাগ রয়েছে। একটি হলো সমান্তর ধারা, অন্যটি হলো গুণোত্তর ধারা। তো আজকে আমার যে পাঠ সেটা হলো এই সমান্তর ধারা, অনুশীলনী 13-র 1। তো প্রথমেই যদি আমরা জানি যে সমান্তর কথার অর্থ কী, তাহলে আমরা এটার বিশ্লেষণ করলে বলতে পারি যে সমান যোগ অন্তর, যেটারে আমরা একসাথে বলি সমান্তর। আমি বোর্ডে একটু লিখি যে সমান্তরে যদি আমরা ভেঙ্গে লিখি সমান যোগ অন্তর, যেটাকে আমরা বললাম কি সমান্তর। তাহলে সমান আর অন্তর তোমরা নিশ্চয়ই জানো। অন্তর বলতে আমরা কি বুঝে থাকি? অন্তর বলতে আমরা বুঝি যে হয়তো পার্থক্য, ব্যবধান, এই ধরনের। তাহলে এখানে আমার প্রথমেই জানার দরকার যে সমান্তর ধারাটা কি। তো সমান্তর ধারার অর্থ হলো যে ধারার পদগুলোর অন্তর বা ব্যবধান সবসময় ঠিক থাকে, এটাই হলো সমান্তর ধারা। আমি উল্লেখ করতে পারি যে 3 + 6
প্লাস 9 প্লাস 12 প্লাস 15 প্লাস ডট ডট ডট। তাহলে ওইখানে আমরা লক্ষ্য করি যে 6 এবং 3-এর মধ্যে পার্থক্য কত। 6 বিয়োগ 3 3, তারপরে 9 বিয়োগ 6 এখানেও পার্থক্য 3, 12 বিয়োগ 9 এখানেও পার্থক্য 3, 15 বিয়োগ 12 এখানেও দেখলাম আমি পার্থক্য 3। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে আমি বলেছি যে সমান্তর কথার অর্থ হলো সমান অন্তর, অর্থাৎ সবসময় ব্যবধান সমান থাকবে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে এই ধারার মধ্যে সবসময় অন্তর 3, মানে ব্যবধান 3। তো এখানে একটু কথা থাকতে পারে যে এই অন্তর বা ব্যবধান এটার আমরা ইংরেজিতে বলে থাকি ডিস্টেন্স বা ডিফারেন্স, কেউ ডিস্টেন্স ডিফারেন্স বলে থাকেন। এই ক্ষেত্রে আমি সমান্তর ধারার ব্যবধান যেটা এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। আর এটারে আমরা পদ বলতে পারি, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, 9 তৃতীয় পদ, 12 চতুর্থ পদ, আর 15 পঞ্চম পদ। তাহলে এটা প্রথম পদ। প্রথম পদে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি 3, এরপরে দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ 9, চতুর্থ পদ 12, পঞ্চম পদ 15। তাহলে আমরা একে একে পাশাপাশি অন্তরগুলার যদি পার্থক্য নির্ধারণ করি তাহলে কি দেখতে পেলাম যে প্রতি ক্ষেত্রেই অন্তর বা ব্যবধান 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধরো একটা কাঠি বা রেখার সাহায্যে যদি একটা বর্গক্ষেত্র তৈরি করি, এখানে দেখতেই পাচ্ছ যে আমি 4টি কাঠি নিলাম, যেটাকে আমি বলতে পারি প্রথম পদ। কাঠির সংখ্যা হলো 4টি। ঠিক একইভাবে আরেকটা চিত্র যদি আমি নিই, এটাকে আমি বলতে পারি দ্বিতীয় পদ। কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7। একইভাবে আমি আরেকটা কাঠি ব্যবহার করে আরেকটা চিত্র নিলাম, এটাকে যদি আমরা তৃতীয় পদ ধরি তাহলে এই ক্ষেত্রে কাঠির সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যদি আমরা কাঠির সংখ্যা বৃদ্ধি করতে থাকি তাহলে প্রতি ক্ষেত্রেই দেখা যাবে যে প্রথম চিত্রে 4, দ্বিতীয় চিত্রে 7, তৃতীয় চিত্রে 10, অর্থাৎ 7 থেকে 4 বাদ দিলে 3, ঠিক 10 থেকে 7 বাদ দিলে এখানে যদি আমরা পার্থক্যগুলো বের করি, 7 বিয়োগ 4 সমান 3, 10 বিয়োগ 7 সমান 3। এক্ষেত্রেও আমরা প্রতিবারই পার্থক্য দেখতে পাচ্ছি যে 3। তাই এখানে আমরা মানে সাধারণ অন্তর হিসেবে বিবেচনা করতে পারি, যে যেটাকে আমি ডি দ্বারা প্রকাশ করেছি যে সাধারণ অন্তর ডি। তাহলে প্রতি ক্ষেত্রেই পার্থক্য 3। এভাবে যদি চিত্র বৃদ্ধি করা হয় তবে কাঠির সংখ্যার অনুক্রমটি কি হবে? তোমরা নিশ্চয়ই বলবে 4 7 10। আমরা বলতে পারি 4 7 10। অনুক্রমটি হলো 4 7 10। এই অনুক্রম থেকে তৈরি ধারাটি কি হবে? তোমরা নিশ্চয়ই বলবে যে এটি সমান্তর ধারা, কারণ এখানে প্রতি ক্ষেত্রে আমরা পার্থক্য দেখব 3। 4 যোগ 7 যোগ 10, এখানে প্রতি ক্ষেত্রেই পার্থক্য হবে 3। তাহলে আমরা নির্দ্বিধায় বা নিঃসন্দেহে বলতে পারি এটি একটি সমান্তর ধারা। এবার আমরা দেখি যে, বা আমি একটা উদাহরণ দিই। থ্রি প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ডট, পরে আরও কিছু সংখ্যা আছে, হয়তো বাইরে শেষ হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমার তোমার যেটা জানার বা বোঝার প্রয়োজন হবে যে এই গাণিতিক সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই তাইলে এখানে অবশ্যই আমার ওই একটা পদের সূত্র ব্যবহার করতে হবে। কারণ এটা আমরা জানি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। এখন আমি প্রশ্নও করতে পারি যে তোমাকে 100তম পদটি কত হতে পারে, অথবা এই ধরনের প্রশ্নও হতে পারে যে 100তম পদের সমষ্টি কত। সাধারণত এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের এই অধ্যায়টির সমস্যাগুলোর সমাধান করার জন্য এই দুইটা জিনিসই আমার জানতে হবে। যে একটা পদ নির্ণয়, কিভাবে আমি এখানে এই 15তম পদ নির্ণয় করতে পারবো, অথবা আমি যদি বলি যে এই ধরনের 30টি পদের সমষ্টি কত, তাহলে আমার প্রয়োজন হবে পদ কিভাবে বের করা যায় এবং সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ধরে নিলাম যে আমি একটি ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর আগেই বলেছিলাম আমি যে অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, সাধারণ অন্তর ডি। তাহলে প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে আমি বলতে পারি যে ধারাটির প্রথম পদ। তাহলে ধারাটির প্রথম পদ, হতে পারে যে প্রথম পদ, যেহেতু আমি এ বলেছি, প্রথম পদ এ সমান এ ইন্টু 1 মাইনাস 1 ইন্টু ডি। প্রথম পদটাকে আমরা বলতে পারি যে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান, প্রথম পদ এ সমান দিলাম 3 আর সাধারণ অন্তর ডি সমান, তো সাধারণ অন্তর বের করার নিয়ম যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, ঠিক একইভাবে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, মানে পর্যায়ক্রমে বিয়োগ করে আসলেই আমরা সবসময় পার্থক্য সমান পাবো। যেহেতু সমান্তর দ্বারা পার্থক্যগুলো অবশ্যই সমান হবে। তাহলে সাধারণ অন্তর বের করতে হলে আমার 5 মাইনাস 3 ইকুয়াল টু, তাহলে এই ধারাটির প্রথম পদ এ সমান, যেহেতু এটা প্রথম পদ, তাহলে আমরা বলতে পারি এ প্লাস 1 মাইনাস 1। প্রথম পদ 1 মাইনাস 1 আর সাধারণ অন্তর দিলাম আমি ডি। এই ক্ষেত্রে এর মান যদি 3 হয়, তাহলে 3 প্লাস 1 থেকে 1 গেলে তোমরা নিশ্চয়ই জানো যে 0 হবে। ডি এর মান 2। তাহলে এই ক্ষেত্রে প্রথম পদ দ্বারাই আমার 2 আর 0 গুণ করলে 2, অর্থাৎ 3, প্রথম পদ 3। ধারাটির দ্বিতীয় পদ যদি আমি বলি, এই অবস্থায় এ প্লাস, যেহেতু দ্বিতীয় পদ বললাম, কাজে আমার লিখতে হবে 2 মাইনাস 1 ইন্টু ডি। এর মান 3 প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1 আর ডি এর মান 2, অর্থাৎ 3 প্লাস 2 ইকুয়াল 5। আমরা যদি তৃতীয় পদ নির্ণয় করি, তাহলে তুমি নিশ্চয়ই লিখবে এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এর মান 3 আর 3 থেকে 1 বাদ দিলে 2, ডি এর মান 2। এই ক্ষেত্রে দাঁড়ায় 2 দ্বিগুণে 4 আর 3 7। ঠিক এভাবে আমি ডট 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 চতুর্থ পদ দিলাম না, পঞ্চম পদ দিলাম না। যদি বলি ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ, তাহলে বলা যায় এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু আমরা প্রথম পদ হলে লিখেছি 1 মাইনাস 1, দ্বিতীয় পদ হলে 2 মাইনাস 1, তৃতীয় পদ 3 মাইনাস 1, তাহলে n-তম পদ হলে নিশ্চয়ই তোমরা বলবে যে এ প্লাস n মাইনাস 1 ইন্টু
ডি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনতম পদের এই সূত্রকে সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়। আমি আবারও বলে নিই, এনতম পদের এই সূত্রকে সমান্তর ধারার সাধারণ পদও বলা হয়। আচ্ছা, তাহলে আমরা পদের একটা সূত্রই বলো, বা এটা থেকে একটা সূত্র যদি বলি যে এনতম পদ, যে কোনো ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র ব্যবহার করে তোমাকে যততম পদই বলা হোক না কেন, তুমি সব ধরনের পদই খুব সহজেই নির্ণয় করতে পারবে। এবং এ সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা আমি একটু পরে করছি। এর আগে আমি আগে বলেছিলাম যে আরেকটি সূত্র আমার প্রয়োজন হবে। যদি আমি বলি যে 20টি পদের সমষ্টি, 30টি পদের সমষ্টি বা 100 পদের সমষ্টি তুমি কিভাবে বের করবে, এই ক্ষেত্রে আমার সমষ্টি নির্ণয়ের জন্য আরেকটি সূত্র বা মানে একটা সূত্র মানে তৈরি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে, যাতে আমরা পদ এবং ওই সমষ্টি এইগুলা খুব সহজেই বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করি যে কোনো ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি পদ সংখ্যা। তোমরা অবশ্য অষ্টম শ্রেণীতেও এই যে কতগুলো পদের সমষ্টি কীভাবে নির্ণয় করা যায় অষ্টম শ্রেণীতেও কিন্তু তোমরা কম বেশি পরে এসেছো। তাহলে পদ সংখ্যা বলতে আমরা যদি বলি যে 30টি পদের সমষ্টি, 50টি পদের সমষ্টি, 60টি পদের সমষ্টি, এইগুলাই বুঝি। মানে জয়টি পদের সমষ্টির জন্য বলা হবে পদ সংখ্যা ঠিক ততই হবে। তো এই ক্ষেত্রে এন পদ সংখ্যা আমরা এন হিসেবে বিবেচনা করব, কারণ এন একটি স্বাভাবিক সংখ্যা। যদি আমি বলি যে পদ সংখ্যা সমান এন, পদ সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা, যেটার ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। পদ সংখ্যা এন। আর শেষ পদ যদি আমার পি হয়, প্রথম পদে সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, শেষ পদ পি, এক্ষেত্রে আমরা যদি এনতম পদের সমষ্টি আমরা নির্ণয় করি, তাহলে বলা যায় যে যদি এনতম পদের সমষ্টি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এন সংখ্যক পদের সমষ্টি এস এন, সমষ্টির ইংরেজি তোমরা জানো সামেশন এস। আর যেহেতু এন সংখ্যক পদের সমষ্টি আমি নির্ণয় করব, তাহলে ধরলাম এস এন। প্রথম পদ আমার এ প্লাস দ্বিতীয় পদটা হবে এ প্লাস ডি, কারণ এর সাথে সাধারণ অন্তর যোগ হবে। তৃতীয় পদ হবে এ প্লাস 2d। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ হবে এ প্লাস 3d প্লাস। এইভাবে যদি আমরা যেতেই থাকি, তাহলে হয়তো এই গণনা করে শেষ করা যাবে না। আর যেহেতু আমি বলে এসেছি যে এই এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা ঠিক শেষ পদ আমি বলে দিয়েছি যে পি। তাহলে আবার আমরা পিছন থেকে আসি, প্লাস যেহেতু শেষ পদ পি, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি মাইনাস 3d প্লাস পি মাইনাস 2d প্লাস
পি মাইনাস ডি প্লাস পি, এবং এটারে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি। এই পদগুলোকে যদি আমি আবার বিপরীত ক্রমে সাজাই তাহলে লিখতে পারি এস এন সমান পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d প্লাস পি মাইনাস 3d প্লাস রেখে দাও, দেখো এ প্লাস 3d প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস শুধু এ। এটাকে আমি ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 2। আমরা যদি এবার দুইটি সমীকরণ যোগ করি, লিখলাম যোগ করে এস এন 2SN ইকুয়াল টু এ আর পি যদি আমি যোগ করি তাহলে হয় এ প্লাস পি প্লাস, এইখানে যদি আমরা একটু দেখি যে এ প্লাস ডি আর পি মাইনাস ডি যদি যোগ করি তাহলে প্লাস ডি আর মাইনাস ডি কেটে কি থাকবে এ প্লাস পি। এখানেও 2d আর 2d কেটে এখানেও থাকবে এ প্লাস বি, অর্থাৎ এখানে যতগুলা মানই আছে এই যে 2d কেটে ডিএ কেটে অবস্থা দাঁড়াবে এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস পি ডট ডট ডট, অর্থাৎ এখানে আরও কিছু পদ বাকি আছে, এখানেও অবস্থা দাঁড়ায় এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস পি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার এই দুইটা সমীকরণ যোগ করার পরে 2SN এর মান পাই আমরা এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস পি, ডট 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 এরর তোলো, এর মাঝখানে আরও কিছু পদ বাকি আছে। তাহলে এই বাকিটুকু আমরা কিভাবে বুঝবো? এই জন্য আমরা বলতে পারি যে 2SN সমান বা দিই যে 2SN n ইন্টু এ প্লাস বি। কারণ আমি আগেই তোমাদেরকে কিন্তু বলে রেখেছিলাম যে আমার পদ সংখ্যা, এখানে যেহেতু আমি n সংখ্যক পদের সমষ্টির কথা বলেছি, তাহলে এই ক্ষেত্রে আমার পদ সংখ্যা হলো n। কাজে আমি n দ্বারাই এটাকে শেষ করব যে এ প্লাস পি এ প্লাস বি এ প্লাস বি আসলে কত সংখ্যক এ প্লাস পি, অর্থাৎ n সংখ্যক এ প্লাস পি। আচ্ছা, তাহলে শুধু SN সমান n/2 ইন্টু এ প্লাস পি। আবার আমি যদি n-তম পদ বলি তাহলে আমরা কি লিখতে পারি যে এক্ষেত্রে n-তম পদ সমান n-তম পদ সমান পি ছিল শেষ পদ, আর n-তম পদ আমরা আগেই ব্যাখ্যা করে এসেছিলাম যে এ প্লাস n-1 ইন্টু ডি, এ প্লাস n-1 ইন্টু ডি। তো এই ক্ষেত্রে আমি যদি পি এর মান বসিয়ে দিতে পারি, বা SN ইকুয়াল টু কী ছিল n/2 ইন্টু বা SN সমান n/2 ইন্টু এ প্লাস, আমি পি এর মান যদি বসিয়ে নিই এ প্লাস n-1 ইন্টু ডি, বা SN সমান
n/2 ইন্টু এ প্লাস এ এন আর ডি গুণ করলে এন ডি বা n/2 ইন্টু 2a প্লাস ডি যদি আমি কমন নিই n-1 ইন্টু ডি, তাহলে সমষ্টির সূত্র দ্বারায় Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে আলোচনা করেছি একটি পদ কিভাবে নির্ণয় করা যায়, সেই জন্য একটি পদের সূত্র বের করেছি। আবার যে কতগুলো পদের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়, এই জন্য আমরা একটি সমষ্টির সূত্রও নিয়ে আসলাম। তাহলে এবার আসো আমরা যে অনুশীলনী 13 রেখে যে গাণিতিক সমস্যাগুলো আছে, আমরা দু একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। n-তম পদ সমান আমরা পেয়েছি a প্লাস n-1 ইন্টু ডি, আর সমষ্টি পেয়েছি Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুই সূত্র ব্যবহার করেই আমাদের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, এখানে হয়তো প্রশ্ন করা হবে যে এটা কততম পদ, অথবা 15তম পদ, 20তম পদ, 25তম পদ, এইগুলো বের করো, অথবা অনেকগুলো পদের সমষ্টি নির্ণয় করো। এই দুইটি সূত্র যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে আমার পক্ষে যে কোনো পদ নির্ণয় করা সম্ভব, তোমার পক্ষে যে কোনো পদ বা সমষ্টি নির্ণয় করা অত্যন্ত সহজেই তুমি এটা নির্ণয় করতে পারবে। অনুশীলনী 13 6 নম্বর যে সমস্যা আছে, এই 6 নম্বর সমস্যা যদি আমরা দেখি, 8 প্লাস 11 প্লাস 14, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ... কোন পদ 392? কোন পদ 392? আমি আগে কিন্তু পদ কিভাবে নির্ণয় করতে হয়, পদের একটা সূত্র আমরা জানতে পেরেছি। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 8 এটা কততম পদ, তুমি খুব সহজেই বলে দিবে এটা প্রথম পদ। যদি বলি 11 কততম পদ, তাহলে তুমি বলবে এটা দ্বিতীয় পদ। 14 কততম পদ, তুমি অবশ্যই বলবে যে এটা তৃতীয় পদ। 17 কততম পদ, অবশ্যই বলবে চতুর্থ পদ। এখন যে প্রশ্ন করা হলো যে কোন পদ 392, অর্থাৎ কোন পদ 392, এটা কিন্তু তুমি খুব সহজেই বলে দিতে পারবে না। অথবা যদি কোনো কারণে তোমাকে বলা হয় যে কোন পদ 20,000, তখন কি তুমি পারবে যে কোন পদ 20,000 নির্ণয় করা? হয়তো বা পারবে, কয়েকদিন এই কাগজও শেষ হবে, আর পাশাপাশি সময় তো মাশাআল্লাহ অনেক চলে যাবে। যার জন্য পদের যে সূত্রটা আছে, এই পদের সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই এর সমাধান নির্ণয় করতে পারি। আমরা বলতে পারি যে এখানে ধারাটির প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে আমি প্রথম পদ বাদ দিয়ে দিই, 11 মাইনাস 8 ইকুয়াল টু 3। প্রশ্ন করা হয়েছে কোন পদ 392, অর্থাৎ কোন পদ 392। আমরা ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল টু 392। আমরা জানি n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু 392। এখন যদি আমরা আমাদের
যে মানগুলো আছে একটু বসিয়ে নিই। এর মান প্রথম পদ কত ছিল 8 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান আমরা বের করেছি সাধারণত যেটা 3 ইকুয়াল টু 392 বা 8 প্লাস গুণ করলে 3n মাইনাস 3 ইকুয়াল টু 392 বা 3n ইকুয়াল টু 392 মাইনাসটা ডান পাশে প্লাস হবে, প্লাস 8 মাইনাস হবে বা 3n ইকুয়াল টু 395 মাইনাস 8 বা 3n ইকুয়াল টু 387 অর্থাৎ 387। আমরা এই পাশে বাকিটুকুর কাজ করি। n ইকুয়াল টু 387/3 বা n ইকুয়াল টু 129। প্রশ্ন করা হয়েছিল তোমার কাছে যে কোন পদ 392, আমরা ধরে নিয়েছিলাম n-তম পদ। তো n-তম পদের সূত্র ব্যবহার করে আমরা পেয়েছি যে n ইকুয়াল টু 129, অর্থাৎ n এর মান পেলাম 129। তাহলে 129তম পদ অর্থাৎ 129তম পদেই হবে 392। তাহলে আমরা বলতে পারি, উত্তরে বলতে পারি যে 129তম পদ হবে 392। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে যদি আমরা এক সমষ্টি নির্ণয় করি, যে প্রথম পদ 7, দ্বিতীয় পদ 12, তৃতীয় পদ 17 ডট 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 30টি পদের সমষ্টিগত, তাহলে ধারাটির প্রথম পদে সাধারণ অন্তর তো বের করার নিয়ম জানুই, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 5, আর পদের সংখ্যা যেহেতু 30টি পদের সমষ্টি, পদের সংখ্যা n সমান 30 বা 30। এখন n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা আগেই নির্ণয় করেছি, Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 30টি পদের সমষ্টি হবে S30 বা S30 ইকুয়াল টু 30/2 ইন্টু 2 ইন্টু 7 প্লাস n এর মান 30 মাইনাস 1 ডি এর মান 5। যদি আমরা এটা সমাধান করি তাহলে সমষ্টি শেষ মুহূর্তে 2385, সমষ্টি হলো 2385। সময় একেবারেই শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ওই কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, এবার বাড়ির কাজ।
বাড়ির কাজ হলো দুইটি বাড়ির কাজ আমি দিচ্ছি। এক নম্বর হলো 1 + 3 + 5 + 7 ডট 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 আরও আছে যে ধারাটির n পদের সমষ্টি কত। 2 নম্বরে হলো কোনো সমান্তর ধারার mতম পদ n এবং nতম পদ m হলে ধারাটির m + n তম পদ কত। সর্বোপরি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।